হ্যাঁ বাংলা অবশ্যই বলবো। ইকুইলিব্রিয়াম, নিউ চ্যাপ্টার ফিজিক্যাল কেমিস্ট্রি। ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামের ক্লাস আছে দুটো, একটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এক নম্বর হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আর একটা হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম। একটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আর একটা হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম। ফার্স্টে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, তারপরে আয়নিক ইকুইলিব্রিয়াম, বুঝলে? অর্থাৎ একে বলা হচ্ছে রাসায়নিক সাম্য, এটা হচ্ছে আয়নীয় সাম্য। একে বলা হচ্ছে রাসায়নিক সাম্য, এটা হচ্ছে আয়নীয় সাম্য। অর্থাৎ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমরা ডিটেলস স্টাডি করবো আজকে। কেমিক্যাল আমরা কিছু রিয়াকশন দেখতে পাই আমাদের, যেটা চোখের সামনে ন্যাচারাল প্রসেস যেগুলো ঘটে সেগুলো কিছু কিছু রিয়াকশন আছে রিভার্সিবল, আর কিছু রিয়াকশন আছে ইরিভার্সিবল। কেমিক্যাল রিয়াকশনকে দুটো ক্লাসে ডিভাইড করা হয়। কেমিক্যাল রিয়াকশনকে দুটো ক্লাসে ডিভাইড করা হয়। একটা হচ্ছে রিভার্সিবল রিয়াকশন, রিভার্সিবল, আর একটা হচ্ছে ইরিভার্সিবল, ইরিভার্সিবল। রিভার্সিবল রিয়াকশন মানে উভমুখী চিহ্ন থাকবে, একটা উভমুখী বিক্রিয়া বলা হয়, আর এটা ইরিভার্সিবল মানে একমুখী বিক্রিয়া। ন্যাচারালি আমাদের ন্যাচারাল অকারিং সমস্ত বিক্রিয়াই হবে ইরিভার্সিবল। কেন? যেমন ধরো উপর থেকে ঝর্ণার জলটা উপর থেকে নিচে নামছে, সেটা কি হবে? ইরিভার্সিবল। নদীর জলটা প্রবাহমান, সেটা উত্তর দিক থেকে ধরো সাগর, দক্ষিণ দিকে সাগরে যে এসছে, সেই জলটা সবসময় একদিকেই ফ্লো হবে, দ্যাট ইজ ইরিভার্সিবল। অর্থাৎ বলা হয় অল ন্যাচারাল অকারিং প্রসেস আর ইরিভার্সিবল। ক্লিয়ার? যেমন রিভার্সিবল রিঅ্যাকশন এক্সাম্পল কি হবে? চোখের সামনে আমাদের সবসময় দেখতে পাই আইস, অর্থাৎ ওয়াটার। আইস মানে H2O। এ যদি 1 atm চাপ, 1 atm প্রেসার আর 0 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়, তাহলে আইসটা কি হবে? ওয়াটার হবে। অর্থাৎ আইস থেকে ওয়াটার, এই যে প্রসেসটা সেটা হবে রিভার্সিবল। আবার ধরো ওয়াটার থেকে যদি আমরা ওয়াটার ভেপার করি, ওয়াটার ভেপার বাষ্প, তাহলে সেটা 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 1 atm প্রেসার, এই পার্টটা হচ্ছে রিভার্সিবল। তাহলে কিছু কিছু বিক্রিয়া আছে উভমুখী বিক্রিয়া, আবার কিছু বিক্রিয়া আছে একমুখী বিক্রিয়া। তো আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা জেনারেলি স্টাডি করব রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে, ইরিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে নয়। ক্লিয়ার? এবার ধরো জাস্ট লাইক এই ধরনের যদি বিক্রিয়া হয়, রিঅ্যাকশন হয়, ধরো A প্লাস বি, এই দুটো রিঅ্যাক্ট্যান্ট রিঅ্যাকশনে টেক পার্ট করছে। রিঅ্যাকশনের শুরুতে এ আর বি এর কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম। এবার যত টাইম এগিয়ে আসছে, অর্থাৎ রিঅ্যাকশন শুরু হচ্ছে, তত সি প্লাস বি ফর্মেশন হবে। এই যে রিভার্সিবল রিঅ্যাকশনটা এ প্লাস বি, রিভার্সিবল সি প্লাস বি, এখানে এ প্লাস বি কে বলা হচ্ছে বিক্রিয়ক পদার্থ বা রিঅ্যাক্ট্যান্ট, আর সি আর ডি কে বলা হবে বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট। ক্লিয়ার? তো আমরা দেখেছি প্রত্যেকটা বিক্রিয়ার একটা নির্দিষ্ট রেট বা হার আছে। তাহলে হোয়াট ইজ রেট অফ রিঅ্যাকশন? রেট অফ রিঅ্যাকশন বলতে কি বুঝি আমরা? রেট অফ রিঅ্যাকশন, রেট অফ
রিয়াকশন, বিক্রিয়ার হার, বাংলাটা হচ্ছে বিক্রিয়ার হার বলতে কি বোঝো? রেট অফ রিয়াকশন। এমনি ভেলোসিটি বলতে কি বোঝায়? কোন একটা গাড়ির ভেলোসিটি মিন্স ইউনিট টাইমে যতটা সে ডিসটেন্স কভার করে, তাই তো? গাড়ির স্পিড বা ভেলোসিটি বলতে বোঝায় ইউনিট টাইমে কতটা সে ডিসটেন্স কভার করলো। তাহলে কোন একটা রিয়াকশনের রেট বলতে বোঝায় ইউনিট টাইমে কতটা কনসেন্ট্রেশন চেঞ্জ হলো, অর্থাৎ ইউনিট টাইমে কতটা কনসেন্ট্রেশন ডেল সি বাই টি, অর্থাৎ একক সময়ে কতটা গাঢ়ত্বের পরিবর্তন হলো, সেটাই হচ্ছে তার বিক্রিয়ার হার। বুঝে? তাহলে এখানে ডেল সি মানে হচ্ছে মোলার কনসেন্ট্রেশন চেঞ্জ, চেঞ্জ ইন মোলার কনসেন্ট্রেশন, টি হচ্ছে টাইম। তাহলে ইউনিট কি হবে? ইউনিট অফ আর, আর এর ইউনিট কি হবে? কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশন। মোলার কনসেন্ট্রেশন মানে মোল পার লিটার, অর্থাৎ 1 লিটার সলিউশনে কত মোল সলিউট প্রেজেন্ট আছে, দ্যাট ইজ মোল পার লিটার, মোল লিটার ইনভার্স বাই সেকেন্ড, দ্যাট ইজ ইউনিট কি হলো? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ওকে, তাহলে বাম দিক থেকে লেফট থেকে যখন রাইটে রিয়াকশনটা যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে রেট অফ, তাকে বলা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন। কি রিয়াকশন বলা হচ্ছে? ফরওয়ার্ড রিয়াকশন। আর রাইট থেকে যখন লেফট আসছে তখন তাকে কি রিয়াকশন বলছি? ব্যাকওয়ার্ড রিয়াকশন। লেফট টু রাইটে যখন যাবে তখন তাকে ফরওয়ার্ড রিয়াকশন, আর রাইট টু ব্যাকে যখন আসবে তখন তাকে ব্যাকওয়ার্ড রিয়াকশন। বুঝলেন? তাহলে লেফট টু রাইটে যেটা যাচ্ছে তাকে যদি ফরওয়ার্ড রিয়াকশন বলি, তাহলে ফরওয়ার্ড রিয়াকশন একটা রেট থাকবে, সেই রেটটাকে বলা হবে আর এফ। আর এফ। আর রাইট থেকে লেফটে যেটা আসছে তাকে বলছি ব্যাকওয়ার্ড রিয়াকশন, দ্যাট ইজ বি আর বি, আর এর নিচে বি। তাহলে এটা হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, এটা হবে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। অ্যাট ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্যাবস্থায়, অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে? আর এফ সমান আর বি। এই যে রিভার্সিবল রিয়াকশনের ফরওয়ার্ড রিয়াকশন রেট এন্ড ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট দুটো ইকুয়াল, দেখে মনে হবে রিয়াকশনটা স্টপ হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি রিয়াকশন কখনো স্টপ হয় না। কি হয় না, রিয়াকশনটা কন্টিনিউয়াসলি লেফট টু রাইট এন্ড রাইট টু লেফট কন্টিনিউয়াসলি মুভ হতে থাকে। কিভাবে মুভ হয় না, লেফট টু রাইট, লেফট টু রাইট, রাইট টু লেফট, লেফট টু রাইট, রাইট টু লেফট, অল টাইম প্রসেসটা চলতে থাকে। অর্থাৎ রিয়াকশনটা কোনো সময় স্টপ হয় না, কন্টিনিউয়াস চলতে থাকে বলে এই ধরনের ইকুইলিব্রিয়ামকে বলা হবে ডাইনামিক ইন নেচার, অর্থাৎ ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম টাইপ দু ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম আর একটা হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম। স্ট্যাটিক মানে কি স্থির ইকুইলিব্রিয়াম। ধর তুই 5 কেজি মাছ ওজন করছিস, বাম দিকে 5 কেজি পাল্লা, 5 কেজি পড়েন থেকে বাটকাটা থাকে, আর রাইট হ্যান্ড সাইডে কি হয় 5 কেজি মাছ হয়, দ্যাট ইজ একটা কাঁটাটা স্থির হয়ে গেল, দ্যাট ইজ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। যদি এই ধরনের বিক্রিয়া হয়, এই ধরনের ইকুইলিব্রিয়াম হয়, অর্থাৎ লেফট টু রাইট, রাইট টু লেফট, এটাও চলছে এটাও চলছে, অল টাইম চলছে, দিস প্রসেস ইজ কল্ড ডাইনামিক ইকুইলিব্রিয়াম। বুঝলেন? ডাইনামিক চলমান সাম্যাবস্থা, এই ধরনের সাম্যকে কি বলা হয়? ডাইনামিক ইকুইলিব্রিয়াম। গ্রাফিক্যালি যদি এটা রিপ্রেজেন্ট করি আমরা, দেখ যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে রেট, ওয়াই অ্যাক্সিসটা রেট আর এক্স অ্যাক্সিসটা হচ্ছে টাইম। এই রিয়াকশনটাকে আমি দেখাবো, শো করবো, এ প্লাস বি গিভস সি প্লাস বি। তাহলে বিক্রিয়াটা যখন এই যে জায়গাটা, এই পোর্শনটা দেখ, এই পোর্শনটা কি হবে? এই যে জায়গাটা, এটা 0 0, তাই না? তাহলে বিক্রিয়া শুরুতে, বিক্রিয়া যখন শুরু হচ্ছে, অর্থাৎ স্টার্টিং পয়েন্টে এ এবং বি এর কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম, অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ম্যাক্সিমাম, অর্থাৎ এই জায়গাটা ছিল এ প্লাস বি, এই জায়গাটা ছিল না, আর এইখানে সি আর ডি ছিল না। বিক্রিয়া শুরুতে কে ছিল? এ প্লাস বি ছিল, সি প্লাস ডি ছিল না। অর্থাৎ এ আর বি এর
কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম ছিল, অর্থাৎ তাদের রেট অফ রিঅ্যাকশন ম্যাক্সিমাম ছিল, অর্থাৎ উপর থেকে নিচে এ প্লাস বি যত সময় পার হচ্ছে তত এদের রিঅ্যাকশনটা রেটটা আস্তে আস্তে ডিক্রিজ করবে। তাহলে কি হবে, উপর থেকে নিচে নামবে, আর সি আর ডি আস্তে আস্তে জিরো থেকে বাড়বে, কনসেন্ট্রেশন বাড়বে, কনসেন্ট্রেশন বাড়তে বাড়তে একটা ডেফিনিট পয়েন্ট আসবে, এরাও একটা কমতে কমতে একটা ডেফিনিট পয়েন্ট আসবে। বুঝেছেন? দেখ এইটা কি হচ্ছে, এ প্লাস বি থেকে সি প্লাস ডি হচ্ছে, আর এখানটা কি হচ্ছে, সি প্লাস ডি থেকে এ প্লাস বি। তাহলে এই যে পয়েন্টটা, এইটা এবার একটা স্ট্রেট লাইন মেনটেন করে যাচ্ছে। এই জায়গাটা কি হবে, এই জায়গাটা হবে এ প্লাস বি, এই যে পয়েন্ট হবে এ প্লাস বি, এ প্লাস বি রিভার্সিবল সি প্লাস বি, অর্থাৎ আর এ ইজ ইকুয়াল টু আর বি। বুঝলেন? অর্থাৎ এ আস্তে আস্তে জিরো থেকে বাড়তে বাড়তে একটা ডেফিনিট জায়গায় আসবে, আর এ প্লাস বিটা ডিক্রিজ করতে করতে একটা ডেফিনিট জায়গায় আসবে। তারপরে রিঅ্যাকশনটা এখানে মনে হবে যে স্টপ হয়ে গেছে, না, রিঅ্যাকশন কখনোই স্টপ হবে না। অর্থাৎ এখানে ফরওয়ার্ড রিঅ্যাকশন আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন দুটো রেট ইকুয়াল, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে রিচ করে গেল রিঅ্যাকশনটা। দিস রিঅ্যাকশন, দিস ইকুইলিব্রিয়াম ইজ নোন অ্যাজ ডাইনামিক ইকুইলিব্রিয়াম। এবার কি কনসেন্ট্রেশন দিয়ে গ্রাফটা করা হয়, যদি এই গ্রাফটাকে আমরা কনসেন্ট্রেশন দিয়ে করি তাহলে দেখ গ্রাফের নেচারটা কিরকম আসবে। এটা হচ্ছে টাইম, আর এটা হচ্ছে কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশন। তাহলে স্টার্টিং পয়েন্টে কি ছিল, স্টার্টিং পয়েন্টে এইটা 0 0, এ প্লাস বির কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম ছিল, এ প্লাস বির কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম ছিল, আর সি প্লাস ডি এর কনসেন্ট্রেশন মিনিমাম ছিল। বুঝলেন? তাহলে এ প্লাস বি থেকে কনসেন্ট্রেশন কমছে আস্তে আস্তে, আর সি ডির কনসেন্ট্রেশন আস্তে আস্তে ইনক্রিজ করছে। তাহলে এর কনসেন্ট্রেশন কমতে কমতে এইভাবে যাচ্ছে, আর এর কনসেন্ট্রেশন বাড়তে বাড়তে এইভাবে প্যারালাল যাচ্ছে। বুঝলেন? এই জায়গাটা কি ডিনোট করছে না, এই জায়গাটা সবসময় ইকুইলিব্রিয়াম, এই জায়গাটা ইকুইলিব্রিয়াম মেনটেন করছে। অর্থাৎ একটার কনসেন্ট্রেশন আস্তে আস্তে সময়ের সাপেক্ষে কমছে, কমে ফিক্সড হয়ে গেল, আর একটার কনসেন্ট্রেশন সময়ের সাপেক্ষে আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা জায়গা ফিক্সড হলো। অর্থাৎ সি আর ডি কনসেন্ট্রেশন বাড়তে বাড়তে এই জায়গাটা ফিক্সড হয়ে প্যারালাল চলে গেল, আর এ প্লাস বির গাঢ়ত্ব আস্তে আস্তে কমতে কমতে একটা জায়গা ফিক্সড হয়ে আস্তে আস্তে প্যারালাল চলে গেল। অর্থাৎ এই জায়গাটা ডিনোট করছে। তাই বলা হয় কেমিক্যাল রিঅ্যাকশনে, রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামটা সবসময় ডাইনামিক, অর্থাৎ চলমান সাম্যাবস্থা। এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রাফ হচ্ছে এইটা, রেট অফ রিঅ্যাকশনের সঙ্গে টাইমের একটা গ্রাফ, যেটা এই যে জায়গাটা লাল কালিতে যেটা আমি করেছি সেটা আর এ ইকুয়াল টু আর বি। তাহলে এখানে মনে হবে যে রিঅ্যাকশনটা স্টপ হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা স্টপ হয় না, রিঅ্যাকশনটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। অর্থাৎ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন দুটো সমান স্পিডে চলতে থাকে, কখনো বিক্রিয়াটা শেষ হয়ে যায় না। এবার আমরা এখান থেকে একটা করব ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন, law of mass action, law of mass action, law of mass action থেকে বলি, এরকম কোন একটা রিভার্সিবল রিঅ্যাকশন যদি নেওয়া হয়, রিভার্সিবল রিঅ্যাকশন মানে হলো রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্ট রিভার্সিবল থাকবে। জানি যে একটা হলো ফরওয়ার্ড রিঅ্যাকশন, একটা হলো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এইরকম সিস্টেমের ক্ষেত্রেই ল অফ মাস অ্যাকশন করা যায়, কোন ইরিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে ল অফ মাস অ্যাকশন করা যায়। এর বাংলাটা হচ্ছে ভর ক্রিয়া সূত্র, বাংলাটা হচ্ছে ভর ক্রিয়া
এটা কি কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট মুহূর্তে কোন নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট মুহূর্তে কোন রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়া তন্ত্রে উপস্থিত বিক্রিয়ক পদার্থের মোলার কনসেন্ট্রেশন অর অ্যাক্টিভ মাসের সঙ্গে প্রপোর্শনাল। কি বুঝালাম? কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট মুহূর্তে কোন রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়া তন্ত্রে উপস্থিত বা সিস্টেমে উপস্থিত বিক্রিয়ক পদার্থের মোলার মাস অর অ্যাক্টিভ মাস। অ্যাক্টিভ মাস মানে সক্রিয় ভর, ঠিক আছে? সক্রিয় ভরের গুণফলের সঙ্গে সমান হবে। ঠিক আছে, বুঝাতে পারলাম? তাহলে কি হলো না, ধরি আমি আর এফটা যদি বের করি, আর এফ প্রপোর্শনাল কার সঙ্গে সমানুপাতিক? এ এবং বি এর সক্রিয় ভরের গুণফল অথবা এ এবং বি এর মোলার মাসের গুণফল। এর মোলার মাস ধরে নিচ্ছি, এর মোলার মাস ধরে নিচ্ছি সিএ, বি এর মোলার মাস ধরছি সিবি, আর সিসির মোলার মাস ধরছি সিসি, বি এর মোলার মাস ধরছি সিডি। তাহলে আর এফ প্রপোর্শনাল সিএ ইন্টু সিবি। ক্লিয়ার? কি বলেছিলাম আমি? কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়ার হার, রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়া তন্ত্রে উপস্থিত বিক্রিয়ক পদার্থের মোলার মাস বা অ্যাক্টিভ মাসের গুণফলের সঙ্গে সমানুপাতিক। ক্লিয়ার? অতএব এইটাকে যদি আমরা এবার শর্ট করি, অর্থাৎ প্রপোর্শনাল সাইন তুলে দিই, অতএব বলা যায় আর এফ সমান এফ ইন্টু সিএ ইন্টু সিডি। এটা 1 নম্বর ইকুয়েশন। এবার যদি রিভার্স রিঅ্যাকশনটা ধরি আমরা, তাহলে কি লিখব? আর বি প্রপোর্শনাল সিসি ইন্টু সিডি। অতএব আর বি সমান ইকুয়াল এবি ইন্টু সিএ, এই সিসি ইন্টু সিসি ইন্টু সিডি। এটা হচ্ছে ইকুয়েশন 2। এবার দেখো আমরা কি বলেছি, অ্যাট ইকুইলিব্রিয়ামে আরএফ সমান আরবি হবে। অতএব উই ক্যান রাইট অ্যাট ইকুইলিব্রিয়াম দিতে পারি 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে কে এফ সি এ ইনটু সিবি ইকুয়ালস কেবি সিসি ইনটু সিডি, তাই তো? সাম্যাবস্থায় কি আরএফ সমান আরবি, তাহলে আরএফ সমান আরবি মানে আরএফ সমান আরবি হয়ে যাচ্ছে, বাম দিক সমান হয়ে যাচ্ছে, তাহলে ডান দিক সমান হয়ে যাচ্ছে। অতএব লেখা যায় কে এফ বাই কেবি ইকুয়ালস সিসি ইনটু সিডি বাই সিএ ইনটু সিডি। ক্লিয়ার? অতএব কে এফ বাই কেবি, কে মানে হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশনের কনস্ট্যান্টটা, আর কেবি হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশনের কনস্ট্যান্টটা। তাহলে দুটো কনস্ট্যান্টকে আমরা বলতে পারি। অতএব কে ইকুয়াল সিসি ইনটু সিডি বাই সিএ ইনটু সিসি। অর্থাৎ দিস কে ইজ নোন অ্যাজ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। দিস কে ইজ নোন অ্যাজ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। বুঝে গেল? তার মানে আমি বোঝাতে চাইলাম কে এর ভ্যালুটা হচ্ছে কে এফ বাই কেবি। অর্থাৎ এখানে কে লেখা যায় কে ইকুয়ালস কে এফ বাই, অর্থাৎ যে কোনো রিঅ্যাকশনের এ প্লাস বি গিভস সি প্লাস ডি, এটা একটা আমাদের নোন রিঅ্যাকশন লিখেছি এখানে। তাহলে এই রিঅ্যাকশন থেকে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে সমান প্রোডাক্টের কনসেন্ট্রেশন এন্ড রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের প্রোডাক্ট, দুটো রেশিওকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ঠিক আছে? এই কে এর দুটো ফর্ম আছে, একটা হচ্ছে কেপি আর একটা কেসি। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হ্যাভ টু ফর্ম। কি কি? কে হ্যাভ টু ফর্ম, একটা হচ্ছে কেসি আর একটা হচ্ছে কেপি। কেসি এন্ড কেপি দুটো ফর্ম আছে।
এবার আমরা কি করব, যে কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে কেপি এবং কেসির একটা ডেফিনিট রিলেশন ড্র করব। রিলেশন বিটুইন কেপি এন্ড কেসি, যেমন ধর আমি আগে বলে দিই, ধর N2 প্লাস 3H2 এই রিঅ্যাকশনটা রিভার্সিবল রিঅ্যাকশন 2NH3, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, সবকটাই গ্যাস, রিভার্সিবল রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটার দুটো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের দুটো ফর্ম আছে, একটা হচ্ছে কেসি, কেপি। যখন কেসি কথাটা লিখবো আমরা, কেসি তখন কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশন টার্মে লিখবো। মোলার কনসেন্ট্রেশন মানে হলো রাইট হ্যান্ড সাইডে সি অ্যামোনিয়া তার পাওয়ার 2 বাই সি নাইট্রোজেন ইন্টু সি হাইড্রোজেন পাওয়ার 2। কেন এরকম লিখলাম? আমরা কি বলেছি, কে এর ফর্মটা কি আছে, সিসি ইন্টু সিডি হয়েছে, অর্থাৎ ডান দিকে যে প্রোডাক্ট গুলো ছিল তার কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই লেফটে যে রিঅ্যাক্ট্যান্ট ছিল তাদের কনসেন্ট্রেশন। তো এখানে আমরা দেখছি দুটো অ্যামোনিয়া, দুমোল অ্যামোনিয়া, দুমোল অ্যামোনিয়া, অ্যামোনিয়া প্লাস অ্যামোনিয়া, দুটো অ্যামোনিয়া, দুটো অ্যামোনিয়া মানে স্কয়ার হয়ে যাচ্ছে কনসেন্ট্রেশনটা, সেটা হাইড্রোজেন 3 মোল আছে, কিউব হয়ে যাচ্ছে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যতগুলো মোল থাকবে, মাথায় রাখতে হবে লেফট হ্যান্ড সাইডে যা মোল থাকবে সেই মোলটা কি হবে না পাওয়ারে চলে যাবে। এখানে যেমন 2 আছে পাওয়ারে 2 চলে গেল, এখানে 3 আছে লেফটে পাওয়ারে 3 চলে গেল, বুঝছে? আর এখানে পিছনে 1 আছে, 1 না লিখতেও পারে। তাহলে কেপি সমান কত লিখবো? কেপি সমান লিখবো পার্শিয়াল প্রেসারকে, পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া তার পাওয়ার 2, এই যে লেফটে 2 আছে মোল সংখ্যা তাই পাওয়ারে চলে গেল। পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন ইনটু পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন তার পাওয়ার 2। যে কোনো একটা রিঅ্যাকশন থেকে আমরা কেসির ফর্ম as well as কেপির ফর্ম দুটো পৃথক এটি ইকুয়াল সাইন হবে, ঠিক আছে? দুটো সেপারেট আমরা ইকুয়েশন পেয়ে যাব, কেসি দিয়ে একটা, কেপি দিয়ে একটা। আর মনে রাখতে হবে সলিড সাবস্ট্যান্সের মোলার কনসেন্ট্রেশন সব সময় ইউনিট বা 1। যে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে মোলার কনসেন্ট্রেশন আর অ্যাক্টিভ মাস অল টাইম 1। এবার ধরো আমরা এই যে কেপি আর কেসি যে কোনো একটা ডেফিনিট রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা তাদের রিলেশনটা কিভাবে এস্টাবলিশ করব, ওটা রিলেশন বিটুইন কেপি এন্ড কেসি, কেপি এবং কেসির মধ্যে রিলেশন এস্টাবলিশ করবো আমরা। দেখ একটা জেনারেল ইকুয়েশন ধরবো আমরা, ধর সাপোজ এ মোল এ প্লাস বি মোল বি রিভার্সিবল সি মোল সি প্লাস বি মোল ডি, এরকম একটা কেমিক্যাল রিঅ্যাকশন আছে। সেই কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা যদি কেপি সমান লিখি কি হবে, কেপি সমান কত হবে, পার্শিয়াল প্রেসার অফ সি হয়েছে তার পাওয়ার সি ইনটু পার্শিয়াল প্রেসার ডি তার পাওয়ার ডি, পার্শিয়াল প্রেসার এ তার পাওয়ার স্মল এ, পার্শিয়াল প্রেসার বি তার পাওয়ার স্মল এ, বুঝেছেন? অর্থাৎ কেপির ফর্মটা আমরা লিখলাম। এবার আমরা কি করব না, অ্যাকর্ডিং টু আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তাহলে আমরা লিখতে পারি পিভি সমান এনআরটি, এটা লিখতে পারি না? অর্থাৎ এন মোল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি সমান এনআরটি কত লিখতে পারি, যেখানে পি হচ্ছে প্রেসার, ভি হচ্ছে ভলিউম, এন হচ্ছে নাম্বার অফ মোলস, আর হচ্ছে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে কেলভিন স্কেলের টেম্পারেচার, তাই তো? তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা লিখতে পারি অতএব পি ইকুয়ালস কি এন বাই ভি আর টি। হোয়াট ইজ এন বাই ভি? এন বাই ভি হচ্ছে মোলার কনসেন্ট্রেশন। কেন মোলার কনসেন্ট্রেশন কাকে বলে? 1 লিটার সলিউশনে যা মোল থাকে, অর্থাৎ 1 লিটার, ভি যদি 1 লিটার হয়, 1 লিটারে যতগুলো মোল থাকবে, অর্থাৎ এন বাই ভি কে বলা হচ্ছে কনসেন্ট্রেশন। দ্যাট ইজ পি ইকুয়ালস সি আর টি। ক্লিয়ার? where n by v is equal to c, এটা বুঝে নিচ্ছি। যেখানে বলা হয় n by v সমান হচ্ছে c, বুঝলে? তাহলে এর ক্ষেত্রে অতএব লিখতে পারি পি এ সমান সি এ আর টি, এখানে এ দিলাম, এখানে এ দিতে হবে। তাহলে পি বি সমান সি বি আর টি, পি সি সমান সি সি আর টি, আর পি ডি সমান হচ্ছে সি ডি আর টি। ক্লিয়ার?
তাহলে এখানে যদি এ দিই এখানে দিতে হবে, এখানে বি দিলে এখানেও বি দিতে হবে, এখানে সি দিলে এখানেও সি দিতে হবে, এখানে দিতে হবে। অর্থাৎ এবার পি এ পি বি পি সি পি ডি ভ্যালু গুলো এখানে পুট করে দেবো আমরা, ঠিক আছে? ভ্যালু পুট করে কি পাবো দেখ, পিসি ভ্যালু কত, সিসি 8টি, সিসি 8টি তার পাওয়ার সি ইনটু পিডি ভ্যালু কত, সিডি 8টি তার পাওয়ার হচ্ছে স্মল ডি ডিভাইডেড বাই পি এর ভ্যালু কত, সি এ 8টি, সি এ ইনটু 8টি তার পাওয়ার স্মল এ, পিবি ভ্যালু কত, সিবি 8টি, সিবি 8টি, সিবি 8টি তার পাওয়ার হচ্ছে স্মল ডি। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, এখানে পিসি ভ্যালু বের করলাম, পিসির ভ্যালু পুট করলাম, পিডির ভ্যালু পুট করলাম, পিএ আর পিডি প্রত্যেকটার ভ্যালু পুট করে দিলাম। এবার দেখ, এবার সেপারেট করব, সিসি একটা টার্ম, সিডি একটা টার্ম, সি একটা টার্ম, সিডি একটা টার্ম, প্রত্যেকটা সেপারেট করব। তাহলে এখানে কি আছে দেখ, ইকুয়াল সিসি পাওয়ার সি, সিসি পাওয়ার সি ইনটু সিডি পাওয়ার ডি, সিডি পাওয়ার ডি ডিভাইডেড বাই সিএ পাওয়ার এ, সিবি পাওয়ার ডি ইনটু উপরে 8টির পাওয়ার সি 8টির পাওয়ার ডি। তাহলে কি হলো, 8টির পাওয়ার সি প্লাস ডি, 8টির পাওয়ার সি প্লাস ডি। তাহলে উপরটা কি দাঁড়ালো, 8টির পাওয়ার সি প্লাস ডি, আর নিচেটা কত হলো, 8টির পাওয়ার এ প্লাস ডি। ক্লিয়ার হয়েছে? এই যে পোরশনটা, ফার্স্ট পোরশনটা কি হলো দেখো, এই পোরশনটা কি কেসি না, কেসি, দিস পোরশন ইজ নোন অ্যাজ কেসি। আর এখানে হবে 8টির পাওয়ার সি প্লাস ডি মাইনাস এ প্লাস ডি, দ্যাট ইজ 8টির পাওয়ার সি প্লাস ডি মাইনাস এ প্লাস ডি। তাহলে কি দাঁড়ালো, কেপি ইকুয়ালস কেসি ইনটু 8টির পাওয়ার সি প্লাস ডি মাইনাস এ প্লাস ডি। ওকে, তাহলে ফাইনাল ইকুয়েশন আমরা কি পেলাম, কেপি ইকুয়ালস কেসি ইনটু 8টির পাওয়ার সি প্লাস ডি মাইনাস এ প্লাস ডি। অতএব কেপি ইজ ইকুয়াল টু কেসি ইনটু 8টির পাওয়ার, 8টি পাওয়ার, এইটা ধরে নিচ্ছি পুরো টার্মটাকে সি প্লাস ডি মাইনাস এ প্লাস ডি ধরছি ডেল এন, ডেল্টা এন, where del n equals c plus b minus a plus b। অর্থাৎ কোন রিঅ্যাকশনের c plus b মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে প্রোডাক্টের মোল সংখ্যার সমষ্টি মাইনাস a plus b বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যার সমষ্টি, সেটা হচ্ছে del n। অর্থাৎ kp is equal to kc into r3 পাওয়ার ডেল্টা n। বুঝলে, এটা হচ্ছে রিলেশনটা এস্টাবলিশ করতে হবে। kp equals kc বলতে চাইছি kp equals kc into 8টির পাওয়ার del n। del n মানে হচ্ছে কোন রিঅ্যাকশনের ডান দিকে যে প্রোডাক্ট থাকে তাদের মোল সংখ্যার সমষ্টি মাইনাস বাম দিকে যে রিঅ্যাকট্যান্ট থাকে তাদের মোল সংখ্যার সমষ্টি। যেমন ধর যদি আমি করি এইটার ক্ষেত্রে করি n2 plus 3h2, এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে রিভার্সিবল 2NH3, এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে ডেল্টা n কত হবে, 2 মাইনাস 4, 2 হচ্ছে ডান দিকে 2, বাম দিকে 3 প্লাস 1 4 সমান কত -2। অতএব kp সমান kc কত হবে, অতএব kp ইকুয়ালস kc ইনটু 8টির পাওয়ার -2। বুঝলে, অতএব লেখা যায় kp সমান kc বাই 8টির স্কয়ার। তাহলে এখানে kp এর সঙ্গে kc রিলেশনটা কি, কে বড়, kp বড় না kc বড়, না kp kc সমান, কেসি বড়, কেসি বড়, কেসি বড়। এই ইকুয়েশনটা কি প্রমাণ করছে, kp সমান kc বাই 8টি স্কয়ার। আচ্ছা এইটা বল, x is equal to y বাই 5 স্কয়ার, কে বড়, ওয়াই, অবশ্যই y বড়। তাহলে এখানে কে বড়, kc বড়, অতএব kc গ্রেটার দ্যান। তাহলে এমন একটা সমীকরণের নাম লেখো যার kc গ্রেটার দ্যান kp। তাহলে কি হলো, n2 plus 3h2 ক্লিয়ার। আমি বলছি শর্ট টেকনিক আসছে এখন। এবার তো এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে 2 নম্বরটাই, 2 নম্বর PCl5 reversible PCl3 plus Cl2
তাহলে ডেল এন কত এখানে 2 মাইনাস 1 1 প্লাস 1 2 আর এদিকে 1 তাহলে কত হলো 1 অতএব কেপি সমান কত হলো কেসি ইনটু আরটি পাওয়ার 1 তাহলে কেপি ইকুয়াল টু কেসি পাওয়ার আরটি তার পাওয়ার 1 তাহলে এখানে কেপি কেসির মধ্যে কে বড় অতএব কেপি বড় অতএব কেপি গ্রেটার দেন কেসি এবার 3 নম্বর ইকুয়েশন H2 প্লাস I2 রিভার্সিবল 2HI তাহলে ডেল n কত 0 ডান দিকে 2 বাম দিকেও 2 আছে 1 প্লাস 1 তাহলে ডেল n 0 তাহলে ডেল n 0 হলে kp সমান kc ইনটু RT পাওয়ার 0 অতএব kp সমান কত হলো kc ঠিক আছে তার মানে তিনটি ইকুয়েশন আমরা তিন রকম নিলাম যেখানে একটায় kc গ্রেটার দ্যান kp আরেকটায় kp গ্রেটার দ্যান kc আরেকটায় kp সমান kc এবার আমরা এই রকম ভাবে মুখস্থ না রেখে এই রকম ভাবে না করে টেকনিক্যালি শর্ট ট্রিক্সে অর্থাৎ উইদিন 10 সেকেন্ডের মধ্যে কিভাবে করব দেখ কেস 1 যদি ডেল্টা n সমান নেগেটিভ হয় তাহলে kc ইজ অলওয়েজ গ্রেটার দ্যান kp ডেল্টা n যদি নেগেটিভ হয় তাহলে রুল 1 তিনটে রুল আসবে ফার্স্ট কেস ডেল n যদি নেগেটিভ হয় তাহলে কি হলো kc গ্রেটার দেন kp রুল 2 ডেল n যদি পজিটিভ হয় তাহলে কি হবে kp গ্রেটার দেন kc আর রুল 3 ডেল n যদি 0 হয় তাহলে kp সমান that's the 3 rules চাই রিঅ্যাকশন হোক না কেন তুই দেখবি ডেল এন এর ভ্যালুটা নেগেটিভ না পজিটিভ যদি নেগেটিভ হয় কেসি গ্রেটার দ্যান কেপি যদি পজিটিভ হয় তাহলে কেপি গ্রেটার দ্যান কেসি আর যদি জিরো হয় কেপি সমান এবার ধরো তোমাদের এই ধরনের মডেল যদি দেওয়া হয় এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে সাপোজ প্রবলেম NO প্লাস হাফ O2 রিভার্সিবল শুধু NO এই রিঅ্যাকশনের KP এবং KC এর মধ্যে রিলেশনটা লেখো এক মাস শুধু রিলেশনটা লিখতে বলছে তখন কি হবে না আমরা ডেল n বের করে নিই ডেল n কত হবে 1 মাইনাস 1 প্লাস হাফ তাহলে কত হলো মাইনাস হাফ বুঝছে অতএব KP সমান KP সমান KC ইনটু RT পাওয়ার মাইনাস হাফ তাহলে কি হলো নেগেটিভ সাইন নেগেটিভ হলে কি হয় অতএব KC গ্রেটার দেন ক্লিয়ার তাহলে আমরা শুধু দেখব ডেল এনটা পজিটিভ না নেগেটিভ যদি পজিটিভ হয় তাহলে এই ফরম্যাটে KP গ্রেটার দেন KC আর যদি নেগেটিভ হয় KC গ্রেটার দেন KP আর যদি ইকুয়াল হয় ডেল এন যদি 0 হয় KP সমান বুঝছেন এই হয়ে গেল KP KC 1 প্লাস হাফ এক এক কেটে গেল তাহলে মাইনাস হাফ হবে না হ্যাঁ ওই NO2 হবে এটা NO2 হবে এটা NO2 হবে আরে ভাই